final stop, the ultimate solution. ভাবুন তো একটা দেশের পুরো ট্যাক্স সিস্টেমকে রাতারাতি পুরোপুরি বদলে ফেলা হচ্ছে। হ্যাঁ, আজ আমরা ভারতের কর ব্যবস্থার ঠিক সেরকমই এক যুগান্তকারী পরিবর্তন জিএসটি নিয়ে একটা ডিপ ডাইভ বিশ্লেষণ করব। একদম গোড়া থেকে শুরু করে এই ইন্ডিয়ান জিএসটি সিস্টেমের খুঁটিনাটি একদম সহজ আর পরিষ্কারভাবে আজ আমরা বুঝে নেব। তো আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা একদম সিম্পল। প্রথমে জানব জিএসটির বেসিক্স, তারপর এর ইতিহাস আর ভারতে এর ইমপ্লিমেন্টেশন। এরপর আসবে জিএসটির বিভিন্ন ধরন আর স্ল্যাবগুলো, আর শেষে দেখব এর অ্যাডমিনিস্ট্রেশন এবং কিছু খুব জরুরি এক্সেপশন। চলুন তাহলে আর দেরি না করে একদম শুরু থেকে শুরু করা যাক। সেকশন 1, জিএসটি কি বা হোয়াট ইজ জিএসটি? শুরুতেই একটা ছোট্ট প্রশ্ন রাখি, বিশ্বের কোন দেশ সবার প্রথমেই জিএসটি সিস্টেম চালু করেছিল? অনেকেই হয়তো আমেরিকা বা ইংল্যান্ডের মতো কোনো বড় ইকোনমির কথা ভাবছেন, তাই না? চলুন উত্তরটা মিলিয়ে নিই। আসল উত্তরটা হলো ফ্রান্স। হ্যাঁ, ফ্রান্সই প্রথমে জিএসটির পথে হেঁটেছিল। এখন কথা হলো এই জিএসটি জিনিসটা আসলে কি? এর ফুল ফর্ম হলো গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। খুব সহজ ভাষায় বলতে গেলে এটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর, যা যে কোনো পণ্য বা পরিষেবার সাপ্লাইয়ের উপর বসানো হয়। মানে সরকারকে সরাসরি ট্যাক্স না দিয়ে আমরা যখন কিছু কিনি বা কোনো সার্ভিস নিই, তখন এই করটা পরোক্ষভাবে পে করি। আর একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? বিশ্বের সব দেশে কিন্তু জিএসটির মডেল একরকম নয়। আমাদের ভারতের জিএসটি ফ্রেমওয়ার্কটা মূলত ক্যানাডার মডেলে তৈরি। ক্যানাডা আর ভারত এই দুটো দেশেই ডাবল জিএসটি বা দ্বৈত জিএসটি ব্যবস্থা চলে। এর মানে হলো কেন্দ্র আর রাজ্য সরকার দুজনেই একযোগে এই ট্যাক্স কালেকশনে অংশ নেয়। তো বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার হয়ে গেল। এবার আসা যাক সেকশন 2তে, হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ইমপ্লিমেন্টেশন। এত বড় একটা ট্যাক্স রিফর্ম ভারতে বাস্তবে রূপ পেল কীভাবে? দেখুন, যে কোনো মেগা পরিবর্তনের পেছনে কিছু মাস্টারমাইন্ড থাকেন। ভারতে এই সিস্টেম আনার প্রথম রেকমেন্ডেশন বা পরামর্শ দিয়েছিল বিজয় কেলকার কমিটি, আর এই জিএসটি বিলের যিনি প্রথম ড্রাফটিং চেয়ারম্যান ছিলেন তিনি হলেন অসীম দাশগুপ্ত। এদের হাত ধরে মূলত এই যুগান্তকারী বিলের ব্লুপ্রিন্ট বা রূপরেখা তৈরি হয়েছিল। পুরো ঐতিহাসিক টাইমলাইনটা যদি আমরা পরপর দেখি, প্রথম দিকে এটা ১২২তম সংবিধান সংশোধন বিল হিসেবে সংসদে উত্থাপিত হয়, কিন্তু পাস হওয়ার পর এর নাম হয়ে যায় ১০১তম সংবিধান সংশোধনী। একটা মজার তথ্য হল, ভারতের রাজ্যগুলোর মধ্যে অসম সবার প্রথম এই বিল পাশ করে, আর একদম শেষে গিয়ে পাশ করে জম্মু ও কাশ্মীর। আর শেষমেশ সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ২০১৭ সালের ১ জুলাই ভারতে অফিসিয়ালি লঞ্চ হয় জিএসটি। এবার এই ১৭ সংখ্যাটার দিকে একটু খেয়াল করুন। এটা এত ক্রুশিয়াল কেন? কারণ এই একটা মাত্র বিলের মাধ্যমে ভারতের ঠিক ১৭টি আলাদা আলাদা ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ করকে পুরোপুরি একসঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছিল। জাস্ট ভাবুন, পুরো সিস্টেমের কতটা জটিলতা এক ধাক্কায় কমিয়ে দেওয়া হয়েছিল এর মাধ্যমে। আর শুধু ১৭টা ট্যাক্সই নয়, তার সাথে এই ২৩ সংখ্যাটাও কিন্তু সমান ইম্পর্ট্যান্ট। কারণ প্রায় ২৩টি আলাদা আলাদা সেস বা উপকরকেও এই একই ইউনিফাইড সলিউশনের আন্ডারে নিয়ে আসা হয়। একেবারে ম্যাসিভ একটা রিফর্ম। হিস্ট্রির পাতা থেকে এবার একটু মেকানিক্স আর অঙ্কের দিকে ফোকাস করা যাক। সেকশন 3, জিএসটি টাইপস এবং ট্যাক্স স্ল্যাবস। ভারতে মূলত ৩ ধরনের জিএসটি কাজ করে: সিজিএসটি, এসজিএসটি আর আইজিএসটি। এইখানে স্পেশালি আইজিএসটির আই মানে হল ইন্টিগ্রেটেড, যেটা আমাদের সংবিধানের 269A বা 269A অনুচ্ছেদের অন্তর্ভুক্ত। সাধারণত যখন এক রাজ্য থেকে অন্য রাজ্যে ব্যবসা হয়, অর্থাৎ ইন্টারস্টেট ট্রেডের ক্ষেত্রে, তখন এই ইন্টিগ্রেটেড ট্যাক্সটা কাজে লাগে। এখন সব জিনিসের ওপর তো আর সমান ট্যাক্স বসতে পারে না, তাই না? এই জন্য ভারতে মূলত 5টি নির্দিষ্ট জিএসটি স্ল্যাব বা ব্র্যাকেট রাখা হয়েছে: 4%, 5%, 12%, 18% এবং 28%। অর্থাৎ আপনার কেনা পণ্য বা সার্ভিসের ধরন আর প্রয়োজনীয়তা কতটা, ঠিক তার ওপর ভিত্তি করে এই পার্সেন্টেজগুলোর যে কোনো একটা রেটে আপনাকে কর দিতে হবে। এই জায়গায় এসে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, এই যে এত টাকা কালেকশন হচ্ছে, সেটা ভাগ হচ্ছে কিভাবে?
চারটার দিকে তাকালেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সংগৃহীত জিএসটির মধ্যে রাজ্যের ভাগ হল 3 ভাগের 2 ভাগ, মানে 2/3, আর কেন্দ্রীয় সরকারের ভাগে যায় 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/3। কেন্দ্র আর রাজ্যের মধ্যে রেভিনিউ শেয়ারিংয়ের একটা বেশ ব্যালেন্সড আর নিরপেক্ষ মডেল বলা চলে এটাকে। আমরা চলে এসেছি আজকের আলোচনার একদম শেষ সেকশনে, সেকশন 4, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কি এক্সেপশনস। দেখুন, পুরো দেশ জুড়ে এত বড় একটা ট্যাক্স সিস্টেম, এটা তো আর এমনি এমনি চলতে পারে না। তাই জিএসটি পরিচালিত হয় একটি 33 সদস্যের জিএসটি কাউন্সিলের মাধ্যমে। আর ভারতে যখন জিএসটি প্রথম লঞ্চ হয়, তখন এই কাউন্সিলের চেয়ারম্যান কে ছিলেন জানেন? তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি। মূলত তার লিডারশিপেই এই অত্যন্ত চ্যালেঞ্জিং ইমপ্লিমেন্টেশন ফেজটা পার করা সম্ভব হয়েছিল। তবে হ্যাঁ, একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, সব জিনিস কিন্তু এখনও জিএসটির ছাতার তলায় আসেনি। আমাদের প্রাত্যহিক জীবনের খুব দরকারি কিছু জিনিস, যেমন পেট্রোল, অ্যালকোহল বা মদ এবং ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ, এগুলো এখনও জিএসটির আওতার একদম বাইরে। এগুলোর ওপর সেই আগের পুরনো নিয়ম মেনেই ট্যাক্স বসে। সিস্টেমের আরেকটা খুব প্র্যাকটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেইল হল এই 15 সংখ্যাটা। আপনি যদি যে কোনো জিএসটি বিল বা রসিদ একটু মন দিয়ে দেখেন, খেয়াল করবেন প্রত্যেকটা জিএসটি আইডেন্টিফিকেশন নাম্বার ঠিক 15 ডিজিটের হয়ে থাকে, একদম ফিক্সড লেংথ। আচ্ছা, তাহলে এই 5 সংখ্যাটা হঠাৎ কিসের সংকেত দিচ্ছে? এটা আসলে একটা বেশ কড়া ওয়ার্নিং। কেউ যদি জিএসটি ফাঁকি দেওয়ার চেষ্টা করে বা ট্যাক্স চুরি করে, তবে তার জন্য সর্বোচ্চ 5 বছর পর্যন্ত জেলের শাস্তির নিয়ম রাখা হয়েছে। এই ধরনের কড়া পেনাল্টি পুরো সিস্টেমটাকে অনেক বেশি ট্রান্সপারেন্ট আর সুরক্ষিত রাখতে সাহায্য করে। তো সব ডেটা আর ফিগারের মাঝে চলুন একটা দারুণ চমকপ্রদ ইনফরমেশন শেয়ার করি। জানেন কি, এই বিশাল ট্যাক্স সিস্টেমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে ছিলেন? স্বয়ং বলিউড লেজেন্ড অমিতাভ বচ্চন। সাধারণ মানুষের মধ্যে এই নতুন ট্যাক্স সিস্টেমটা নিয়ে সচেতনতা তৈরি করতেই বিগ বিকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। দেখতে দেখতে আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি। এত শত ট্যাক্স আর সেস মিলিয়ে তৈরি হওয়া এই যে একটা ইউনিফাইড 15 ডিজিটাল সিস্টেম, এটা আমাদের দৈনন্দিন ইকোনমিক রিয়ালিটিকে ঠিক কতটা পাল্টে দিয়েছে। এত বড় একটা সংস্কারের লং টার্ম ইম্প্যাক্ট বা দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে কিন্তু আমাদের ভাবতেই হবে। তো জিএসটি নিয়ে আজকের এই বিস্তারিত বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে এখন একদম পরিষ্কার।